নমস্কার। আজকে আমরা কথা বলবো আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদারের সাথে। বিগত 25 বছর ধরে যার হাত দিয়ে তৈরি হয়েছে বহু নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, রিসার্চ স্কলার, শিক্ষক এবং আরও অনেকে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের মতো সর্বভারতীয় জায়গায় যার ছাত্রছাত্রীরা 1 থেকে 10-এর মধ্যে স্থান দখল করে নেয় প্রতি বছর। আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব আমাদের বাঙালিদের একটা প্রধান সমস্যা, গ্যাসের সমস্যা নিয়ে। নমস্কার স্যার। আমরা যারা ডায়েটিশিয়ান আমাদের ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে প্রচন্ড গ্যাস হচ্ছে, কি করব আমি? তো আজ যদি আপনি আমাদের এই গ্যাসের সমস্যা নিয়ে কিছু একটু সাজেশন দেন তাহলে খুব ভালো হয়। দেখুন, এখন গ্যাসের সমস্যা বলতে মূলত যেটা হয় ফার্মেন্টেড ব্যাপারটা হলে, অর্থাৎ কিনা যদি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যদি ফার্মেন্টেশন হয় গাট মাইক্রোবায়োটার দ্বারা, তখন ওই যে ফার্মেন্টেড ফুডস এইখান থেকে, অর্থাৎ কিনা গাট মাইক্রোবায়োটার মধ্যে ফুডের ফার্মেন্টেশন হচ্ছে, দিয়ে সেই ফার্মেন্টেড ফুড থেকে গ্যাসটা প্রডিউস হচ্ছে এবং এর জন্য পেটের মধ্যে থাকা জীবাণুগুলি একান্তভাবে দায়ী। তো গাট মাইক্রোবায়োটা আমাদের জন্য ভীষণ হেল্পফুল, আমাদের ডাইজেশনে হেল্প করে। তাহলে সেই জায়গা থেকেও গ্যাসের সমস্যা হচ্ছে কেন, তখন বুঝতে হবে যে হয় আপনার গাট মাইক্রোবায়োটা লেভেলে কোনো অল্টারেশন এসেছে, অথবা আপনি যে খাদ্যবস্তু খাচ্ছেন সেগুলো আপনার জন্য সঠিক হচ্ছে না, আপনাকে খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। আমরা অনেক সময় এই কারণগুলো না খুঁজে আমরা যা খুশি ওষুধ খেতে থাকি এবং সেখান থেকে সমস্যাটা আরো দীর্ঘদিন ধরে চলতে থাকে। আর গ্যাসের সমস্যার সাথে বাঙালির একটা মানসিক সমস্যাও আছে। আমি অনেক বাঙালি বাড়িতে দেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে যাওয়ার আগে অহেতুক আগেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া হয় বা বাচ্চাদেরকেও বাধ্য করা হয়। দেখুন, গ্যাস যখন হয়নি তখন হয়তো গ্যাসের ওষুধ খাবেন কেন? তো এখন এই যদি কারণটা বোঝা গেল, তাহলে মূল ব্যাপারটা যেটা, যে আপনার ডায়েটের মধ্যে অল্টারেশন আনতে হবে বা এমন কিছু খাবার আপনি খাচ্ছেন যেগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিলে আপনাদের কিন্তু এই গ্যাসের সমস্যাটা অনেকাংশে চলে যাবে। তো এই দিকটা আমাদেরকে আগে ভালো করে ভাবতে হবে। দেখুন, এখন আমরা এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে আমরা কি কি খাবার তাহলে খাবো না। খাবো নার মধ্যে প্রথমেই যদি গ্যাসের সমস্যা হয়, আমি বলবো সিরিয়াল প্রোডাক্টের মধ্যে, যেগুলোকে আমরা দানা শস্য বলি, তার মধ্যে থেকে গম বা গম জাতীয় যে সমস্ত খাবার আছে এগুলো ছেঁটে ফেলুন। কারণ গমের মধ্যে ফাইবার কন্টেন্ট যথেষ্ট তো রয়েছে, তার সঙ্গে এর একটা প্রধান সমস্যা হলো এর প্রোটিনটা হচ্ছে গ্লুটেন, এবং এই গ্লুটেন আমাদের পরিপাকতন্ত্রে অনেক সময়তেই নানান অস্বস্তি এমনকি গ্যাসের সমস্যাও তৈরি করতে পারে। আর গম থেকে যে আটা তৈরি হচ্ছে, তারপর রিফাইন্ড করে যে ময়দা হচ্ছে, ময়দাটা অতি ভয়ানক একটা জিনিস। তাই ময়দার তৈরি কোনো জিনিস তো এমনি খাওয়া যাবে না, গ্যাস না হলেও না খাওয়াটাই ভালো। তাই প্যাকেটজাত যে সমস্ত গমের খাবার পাওয়া যাচ্ছে, সেটা আপনার বিভিন্ন রকম বিস্কুট হতে পারে, কেক হতে পারে, আপনার পিৎজা হতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে আগে কিন্তু খাদ্য তালিকা থেকে ছেঁটে ফেলতে হবে। তো সিরিয়াল প্রোডাক্টের বাইরে আমরা যেটা বলবো, হাই ফাইবার ডায়েটের মধ্যে যেগুলো আসছে, অর্থাৎ কিনা শাকসবজি। শাকসবজি খাওয়ার একটা লিমিট সবসময় থাকা উচিত। আপনি সারা দিনে 100 থেকে 150 গ্রাম শাক এবং সবজি মিলিয়ে যদি গ্রহণ করলেন তো এটা ভালো আপনার জন্য, আপনার গাট হেলথ ভালো থাকবে। এক্সেস হয়ে গেলে মুশকিল। এক্সেসটা কিরকম বুঝবেন কি করে? ধরুন, আমি একটা স্যাম্পল বাঙালি মেনু যদি বলি, প্রথম পাতে হলো শাক ভাজা, তো এটা হাই ফাইবার। এরপর হলো এই সময় গ্রীষ্মকালে ঢেঁড়সের ঝাল হচ্ছে, মানে শীত পেরিয়েছে সবে গ্রীষ্মকাল, ঢেঁড়সের ঝাল হচ্ছে, বা ঝিঙের কোনো একটা পদ হচ্ছে, ঝিঙেরও হাই ফাইবার রয়েছে যেহেতু খোসাটা বাদ দেওয়া হয় না সর্বতোভাবে। আর নেক্সট হচ্ছে ধরুন একটা এঁচোড়ের পদ কিছু রান্না করা হলো, এর সঙ্গে আবার আপনি স্যালাড করলেন, এঁচোড়ও হাই ফাইবার, এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। তার সঙ্গে স্যালাড যেটা হচ্ছে সেটাও হাই ফাইবার। তো এত ফাইবার লোড আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিতে পারবে না, এবং সেখানে এইগুলোর যখন ফার্মেন্টেশন হবে, এগুলো তো এমনি আমাদের পরিপাকতন্ত্রে পাচিত হয় না সেলুলোজটা, সেটা জীবাণুরাই বা গাট মাইক্রোবায়োটারাই মূলত এগুলো ডাইজেশন করে, এবং সেখান থেকে যে ফার্মেন্টেড প্রোডাক্টগুলো তৈরি হবে সেখান থেকে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। আবার ধরুন, অনেকের ক্ষেত্রে গ্যাসের সমস্যা হয় যে তাদের কিছু ইনবর্ন ইনটলারেন্স থাকে, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স যাদের থাকবে
তারা অবশ্যই দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট খাবেন না, কারণ সেক্ষেত্রে ল্যাকটোজটা তাদের বডিতে ডাইজেস্ট হচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের ওই দুগ্ধজাত প্রোডাক্ট থেকে কিন্তু গ্যাসের সমস্যা হবে। এবং সেটা ওই দুধটা যে ল্যাকটোজটা সেটাকে আপনার গাট মাইক্রোবায়োটা যে ফার্মেন্টেশন ঘটাচ্ছে তার মাধ্যমে গ্যাসটা তৈরি হবে, কারণটা সেই একই, অন্য কোনো ব্যাপার না। তো যেহেতু ল্যাকটোজটা আপনার শরীরে ডাইজেস্ট হতে পারছে না, তো আপনি ল্যাকটোজ বিহীন দুধ খেতে পারেন, জিরো ল্যাক বলে বাজারে পাওয়া যায়। তো এই ল্যাকটোজ বাদ দেওয়া দুধটা আমরা খেতে পারি। আমরা দই খেতে পারি, কারণ তখন হয় কি জীবাণু আগেই ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজটাকে ভেঙে দিয়ে ল্যাকটিক অ্যাসিড করে দেয়, তাহলে দইয়েতে আপনার ল্যাকটোজ থাকার পসিবিলিটি নেই, তাই ল্যাকটোজ ইনটলারেন্স থাকলেও আপনি দইটা খেতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার ধরুন মাছ মাংস এই জাতীয় খাবার, পেঁয়াজ রসুন জাতীয় খাবার, এগুলো যদি বেশি খান, সেক্ষেত্রেও মাছ মাংস বেশি খেলে, এগুলো তো হচ্ছে হাই প্রোটিন ডায়েট অ্যাকচুয়ালি, এগুলো আমাদের পরিপাকতন্ত্রে যথেষ্ট ভালোভাবেই হজম হয়, কারণ এগুলো সহজপাচ্য প্রোটিন এবং ফার্স্ট ক্লাস প্রোটিন। কিন্তু হয় কি আমাদের রান্নার পদ্ধতি একে দুষ্পাচ্য করে তোলে। আমরা তো অনেক পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে রান্না করি, সেক্ষেত্রে তখন হয় কি না এই রান্নার পদ্ধতির কারণে, বা ধরুন এগুলোকে একবারে গ্রিল করা হচ্ছে, অর্থাৎ কিনা অতি উচ্চ তাপে আমরা এখানে AGE তৈরি হচ্ছে, যেটা আমাদের পরিপাকতন্ত্র সবসময় নিতে পারে না এবং সেক্ষেত্রে গ্যাসের প্রবণতাটা বাড়ে। তাই রান্নার পদ্ধতি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং রান্নার পদ্ধতি নিয়ে আপনারা যদি এরকম কি সমস্যা হতে পারে সেটা দেখবেন, জাস্ট এই চ্যানেলেই আমি দেখেছি যে আগের দিন এরকম একটা সুন্দর ভিডিও এখানে পোস্ট হয়েছে, তো সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে কোন রান্নার পদ্ধতি অ্যাপ্লাই করলে গ্যাসের সমস্যা কম হবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার, যে এই খাবার দাবার গুলোকে যদি আমরা ছেঁটে ফেলতে পারি আমাদের ডেইলি ডায়েট থেকে, বা পরিমাণটাকে কমিয়ে ফেলতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, যতটা আমাদের চাহিদা, তাহলেই কিন্তু গ্যাসের সমস্যা থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। তাহলে স্যার আপনি বলছেন এই খাবারগুলো মোটামুটি বাদ দিলেই আমরা গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে পারি। এবার ধরুন গ্যাস হয়েছে, সেই সময় এমন কোনো চটজলদি কিছু ব্যাপার আছে কি যেটা খেলে আমরা হয়তো খুব সহজেই একটা সেই সময়ের জন্য একটা উপশম পেতে পারি, যদি একটু বলেন। হ্যাঁ, আসলে এই গ্যাসের সমস্যাটাকে একটা হচ্ছে চটজলদি সমাধানে আপনারা যেতে পারেন, আর একটা দীর্ঘস্থায়ী সমস্যা, অর্থাৎ সেই দীর্ঘস্থায়ী যে একটা গ্যাসের সমস্যা সেটার একটা যদি আমরা সারা জীবনের জন্য সমাধান চাই, তাহলে গাট মাইক্রোবায়োটার ব্যাপারটা আপনাদেরকে নজর দিতে হবে এবং দৈনিক খাদ্য তালিকায় কিছু মাত্রায় দই রাখতে হবে। এই দইটা আপনার গাট মাইক্রোবায়োটার স্বাস্থ্য ভালো রাখবে, যেটা আপনার খাবার হজমে সাহায্য করবে এবং গ্যাসের সমস্যাটাকে অনেকটা দূর করবে। আর চটজলদি সমাধানের কথা যদি বলেন, আপনি ফিল করছেন যে আপনার গ্যাস হয়েছে, আপনি সেই মুহূর্তে করবেন কি 1 কাপ মতো গরম জল নেবেন, হালকা গরম জল যার মধ্যে আঙুলটা ডোবানো যায়, ওর মধ্যে 1 চা চামচ, অর্থাৎ আপনার এই কড়ি আঙুলের মাথাটা যতটা, এই মাত্রায় আপনি জিরে গুঁড়ো নেবেন। জিরে গুঁড়ো মানে জিরেকে ভেজে তারপর যে গুঁড়ো করা হয়েছে, সেই জিরে গুঁড়োটা নিয়ে ওই জলের মধ্যে আস্তে আস্তে নাড়িয়ে দেবেন। তো স্টিয়ার করার পর ওটাকে 5-10 মিনিট রেখে দেবেন, তারপর আস্তে আস্তে চুমকে খেয়ে নেবেন। দেখবেন আপনার গ্যাসের সমস্যাটা কিন্তু আধ ঘন্টার মধ্যে চলে যাবে। তাই মেডিসিনাল ডিপেন্ডেন্সি থেকে এই ডিপেন্ডেন্সি গুলো যদি আপনারা তৈরি করেন বা এইভাবে যদি আপনারা সমাধান করেন, এতে অনেক সাইড এফেক্টস এর হাত থেকে বাঁচবেন এবং আগামীতেও ভালো থাকতে পারবেন। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি আমাদের দর্শক বন্ধুরা অনেক উপকার পেয়েছেন ভিডিওটা দেখে। তো এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।